দুদিন আগেই একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল আমার কাছে, একটা মারাত্মক বিপদের হাত থেকে সে বেঁচে গেছে। কিছুক্ষণ আগেই তার বাড়িতে চাঙড় খসে পড়েছিল। ছবিটা দেখুন, কি মর্মান্তিক, তাই না? অর্থাৎ খাটেতে পড়েছে, কি যদি কেউ শুয়ে থাকতো ভেবে দেখুন তো কতখানি বিপদ হয়ে যেত, মানে পুরো চাপা পড়ে যেতে পারতো। আপনাদের অনেকেরই কিন্তু এই ধরনের বাড়িতে আপনারা আছেন, কিন্তু আপনারা জানেন না যে কোন মুহূর্তে এরকম ভেঙে পড়ে যাবে, বা যাদের ক্ষেত্রে এই ধরনের হব করছে তারা কি কি প্রিকশন নিতে পারে, বা যাদের খসে পড়ে গেছে তারা কি সেফলি ওই বাড়িতে বসবাস করতে পারে, যদি করতে চায় তার জন্য কী কী রিপেয়ারিং টেকনিক তাদেরকে মেনে নিতে হবে, সেই নিয়ে আজকের ভিডিও। শুধু তাই নয়, যে মানে কতটা পর্যন্ত আপনারা মনে করে নিতে পারেন যে এই বাড়িটায় বাস করা যাবে, তা না হলে এই ছাদ ভেঙে ফেলে দিতে হবে। অর্থাৎ অনেকে আবার এটাও বলে থাকে যে দাদা দুতলা কি এর উপর করা যাবে? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তারা বুঝতে পারবে। সবার প্রথমে বলি, আমাকে অনেকেই মাঝে মাঝে কমেন্ট করে, বিশেষ করে মিস্ত্রিরা, যে যখন আপনারা ছিলেন না, অর্থাৎ 50-60 বছর আগে কি ইঞ্জিনিয়ার ছিল? তখন তো মিস্ত্রিরাই কাজ করতো, সম্পূর্ণ গর্ধব। তাদেরকে একটাই কথা বলি, পৃথিবীতে যখন মানুষের আবির্ভাব ঘটলো, মানুষ যখন উলঙ্গ অবস্থা থেকে ছাল পরে ঘোরাফেরা শুরু করতে আরম্ভ করলো, মানুষ যখন মাংস পুড়িয়ে খেতে আরম্ভ করলো, তখন থেকেই কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিকাশ হতে আরম্ভ করলো। কবিরাজি ওষুধ বানাতে মানুষ আবিষ্কার করলো, মানুষ চাকার আবিষ্কার করলো। তাহলে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং আবিষ্কার তথা ডাক্তারি আবিষ্কার, বৈজ্ঞানিক আবিষ্কার তখন থেকেই হতে থাকলো। তো তখন থেকেই কিন্তু এই ধরনের প্রকৌশলী ভাস্কর্য শিল্পী তৈরি হতে থাকে। অর্থাৎ এটা কোনো প্রাথমিক ব্যাপার নয়। তারপর বিষয়গুলোকে বিভিন্নভাবে লিপিবদ্ধ করা হয়েছে, বিভিন্ন জায়গায় লেখা হয়েছে, তার বিভিন্ন থিওরি তৈরি করা হয়েছে, প্র্যাকটিক্যাল থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে। অনেকেই আমাদেরকে বলে দাদা আমরা প্র্যাকটিক্যাল করছি, সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ হচ্ছে তুমি তোমার 10 বছর প্র্যাকটিক্যাল করে যেটা শিখলে একটা জিনিস, সেটা একটা বইয়ের একটা লাইনে লেখা থাকে, আর সেই একটা লাইন লেখার জন্য ওরকম হাজার হাজার বিজ্ঞানীর 10টা করে বছর চলে গেছে। তাহলে তোমার মতো করে সবাই যদি বলে যে প্র্যাকটিক্যাল করব, তাহলে তো তাদের এক একটা মানুষের এক একটা লাইফ চলে যাবে একটা ছোট্ট বিষয় জানতে। অর্থাৎ ভেবে দেখো, তুমি 10 বছর ধরে ইট গাঁথার 3টে বিষয় শিখেছো, সেটা 3 মিনিট লাইনে পড়লে কেউ জেনে যাবে। তো সেটাই হচ্ছে থিওরি। তাই থিওরি শুধুমাত্র তো ইট গাঁথাই না, একটা বড় বিল্ডিং, 10 তলা 20 তলা বিল্ডিং, কীভাবে তার সয়েল টেস্ট করে, কিভাবে তার ফাউন্ডেশন দিলে যে ওটা থাকবে, সেইটা ক্যালকুলেশন করে অঙ্ক কষে পারে। এই যে একটা এত বড় ভারত একটা বিশ্ব রেকর্ড করে ফেললো, একটা ব্রিজ বানালো পাহাড়ের উপরে, তা কত ইঞ্জিনিয়ারিং দিমাগ আছে, তাহলে তার জন্য কত অঙ্ক আছে। এই বিষয়গুলো বুঝতে শেখো, ইঞ্জিনিয়ারদেরকে সম্মান করতে শেখো, নাহলে চারিদিকে যেভাবে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের তোমরা শিকার হয়ে যাবে। চলো ভিডিওটাতে আগে বাড়ি। প্রথম কথা হচ্ছে, আগেকার দিনে, এবার অনেকেই হয়তো বলে দাদা আপনি এত বলছেন, বুঝতে হবে, গোড়া থেকে না বললে বড় ভিডিওগুলো কেন বানাই, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থাকে। আগেকার দিনে যখন মিস্ত্রিরা কাজ করতো তখন কিন্তু এই কভার ব্লকের এত আবিষ্কার হয়নি। যারা বলছেন কভার ব্লক কাকে বলে, আমার পিছনের ছবিটা ভালো করে দেখুন, এইগুলো কভার ব্লক, মার্কেটে কিনতে পাওয়া যায় এই ধরনের কভার ব্লক যারা আপনারা দেখছেন। এবার খুব সুন্দর করে একটি ভেবে দেখুন তো, এই কভার ব্লক যারা যখন ছিল না তখন মিস্ত্রিরা কী করতো, এই যে শাবল বা ডাইসে করে বলতো রড আমরা চাগিয়ে দেবো। ধরুন আপনি লিন্টেল ঢালাই করছেন, ওরা কী করতো, ওই যে স্টোন চিপগুলো ছিল না, আমি ছবিতে দেখাচ্ছি, এই পাথরগুলোকেই ওরা কী করতো, রডের তলায় দিয়ে দিত। কখনো কখনো দেখা যাবে কি ছাদের সময় বলতো যে ঢালাই হতে হতেই শাবলে করে চাগিয়ে দেবো। এবার এইগুলোতে কী হতো, পারফেক্ট কভারটা মেনটেন হতো না। কোনো জায়গায় 10 mm রডটা চেগে থাকতো, কোনো জায়গায় 2 mm, কোনো জায়গায় রড হয়তো একদম চেগেই থাকতো না, সামান্য ওই সিমেন্ট সারিটা অর্থাৎ সিমেন্টের যে ঘোলটা সেটা রডের তলায় থেকে ঢাকা থাকতো। একটা সময়ের পর যে রড যত কম কভারে থাকবে তত কি হবে, ময়েশ্চারের এফেক্টে কি হবে, যে সেখানে কিন্তু জং আসা শুরু হবে। আর একটা সময়ের পর রড যদি নিচে জং এসে যায়, রডের উপরে পাপড় মানে রডের উপরে খোলসটা যখন ছেড়ে পড়বে, তাহলে রডের সাথে লেগে থাকা নিচের ঢালের অংশটা খুলে পড়ে যাবে, ঠিক যেমন এই ক্ষেত্রে হয়েছে। অর্থাৎ রডে যদি সাফিসিয়েন্ট কভার মেনটেন না করি, এই বিষয়ে একটা কথা আপনাদেরকে এখানে বলে রাখতে চাই। অনেকে আমাদেরকে প্রশ্ন এটাও করে যে দাদা আপনি তো ভিডিওতে বলেন যে সাউথ ইন্ডিয়ায় যে বাড়িগুলো তৈরি হয় সেরকম ছাদের কার্নিশ যদি একটু বাড়ানো থাকতো, তাহলে এখানে অনেক লোককে বলতে শুনেছি যে ছাদের কার্নিশ বাড়ালে লোহাটা নাকি জং এসে যায়। তাহলে এটা ভুল ধারণা। প্রপার কভার যদি মেনটেন করো, একটা বাড়িতে কলাম হচ্ছে, কলামে আমরা বলছি 40 mm কভার, ফুটিংয়ে বলছি 50 mm কভার, স্ল্যাবের রডের নিচে মিনিমাম 20 mm 15 mm কভার, এই কভারগুলো আমরা যে মেনশন করছি, একটা লিনটেলের সাইডে মিনিমাম 25 mm কভার, টপে বটমে 1.5 ইঞ্চি 40 mm কভার, এই মিলিমিটারে বা ইঞ্চিতে মিনিমাম যে কভারের কথা আমরা বলি, সেই কভারগুলো তো মেনটেন করতে হবে, চোখের আন্দাজে নয়। তুমি যখন রডটা বাঁধছো, এখন দেখবে বিভিন্ন ধরনের কোম্পানি কী করছে, প্লাস্টিকের, তারপর
তারপর হচ্ছে কংক্রিটে বিভিন্ন ধরনের কভার ব্লক যেমন ছবিতে দেখাচ্ছি এইগুলো বানিয়ে ফেলেছে। এখন এইগুলো দিলে কি হয়, ধরো আমি 20 mm চাগাচ্ছি রডটা, প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা অঞ্চলে রডটা একই হাইটে উঠে থাকবে, তাহলে ঢালাই করার সময় আমাদেরকে এই চিন্তায় পড়তে হবে না যে কভারটা কোথায় কম হয়ে যাচ্ছে, কোথায় বেশি হয়ে যাচ্ছে, কোথায় সাবলে করে তোলো। কভার সাফিসিয়েন্ট দেওয়ার পরেও আমরা মিস্ত্রিদেরকে বলি যে একটা শাবল নিয়ে তোমরা ঘোরাফেরা করো। তার কারণটা কি জানো, যে যদি মনে হয় কোনো জায়গায় যে কভার থাকার পরেও এই জায়গাটা প্রবলেম হচ্ছে, তাহলে একটুখানি তোমরা সেটাকে ঠিক করে দিতে পারো। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। কিন্তু আগেকার দিনে এগুলো হতো না, তাই একটা সময়ের পর যখন রডের জং ধরতে আরম্ভ করলো, জারিত হয়ে রডের খোলস ছাড়তে আরম্ভ করলো, তখন তার নিচের অংশ তখন কি হচ্ছে, এইভাবে খসে পড়তে লাগলো। এবার ভেবে দেখুন, তাহলে একটা জিনিস তো আপনারা পরিষ্কার বুঝে গেলেন যে কভার ঠিকঠাক না থাকলে এই প্রবলেমটা শুধু ছাদে কেন, লিনটেলে, জানালার সানসেটে, ছাদের কার্নিশে, অর্থাৎ সমস্ত ঢালের ক্ষেত্রেই হতে পারে। এখন আমি যে আজকের দিনের বাড়ি নির্মাণের বিষয়গুলো বলছি, যুগ যত উন্নত হচ্ছে তত এই সমস্ত প্রবলেমের সমাধান ইঞ্জিনিয়াররা, রিসার্চ যারা করছে তারা কিন্তু বানাতে থাকছে। তাই কভার ব্লক দিয়ে যারা আজকের দিনে নতুন কাজ করছে তারা তো এগুলো ঠিক করে ফেলতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে দাদা, নতুন যারা করছে তাদের কথা বাদ দিন, আগে বলুন যে কি করে বুঝবো, কি করে বুঝবেন তার জলজান্ত উদাহরণ হচ্ছে, অনেক সময় দেখবেন ছাদের উপরে কারো কারো বাড়িতে জল জমছে, আপনারা দেখেও নাজার আন্দাজ করে বেরিয়ে যান, অর্থাৎ দেখেও না দেখার ভান করেন। অনেকে বলছে কী হবে, যা হবে পরে দেখা যাবে। ছাদের উপরে উঠে দেখবেন কোনো কোনো জায়গায় জল জমছে। আমি দেখাচ্ছি সাইড বাই সাইড, সবসময় আমি দেখাতে চাইছি। তো আপনাদেরকে তখনই সচেতন হতে হবে যে ছাদের উপর কোনো জায়গায় জল জমতে দিলে হবে না। ছাদের উপর জল জমলেই ছাদের মধ্যে দেখবেন ওই ঢ্যাপ ঢ্যাপ করে ফটফট করে ফাঁপা শব্দ তৈরি হচ্ছে। যখন পরে ছাদের বিভিন্ন জায়গায় ঠুকে দেখবেন একটা জায়গা ফ্যাট ফ্যাট করে ফাঁপা শব্দ তৈরি হচ্ছে, তাহলে বুঝতে হবে ওই জায়গায় জল রসে রসে ওই জায়গাটা ফেঁপে গেছে, অর্থাৎ ওই জায়গার ঢালাই কমজোরি হতে আরম্ভ করে দিয়েছে। নট অনলি দ্যাট, নিচের যে কভার কম থাকার কারণে নিচেরও কোনো জায়গায় দেখবেন ওই সেম কেস, কোনো জায়গাটা দেখবেন হয়তো ফুলে গেছে। আপনাকে তখনই সচেতন হয়ে যেতে হবে। তাহলে যাদের বাড়িতে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, শুধুমাত্র ছাদ নয়, লিনটেল নয়, সমস্ত জায়গায়, তারা কিন্তু এইভাবে সচেতন হয়ে গেলেন। তাই এবার সচেতন হয়ে করবেনটা কি, হাত গুটিয়ে তো বসে থাকলে হবে না। সচেতন হওয়ার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে মিস্ত্রি ডেকে এনে সেই সমস্ত ফাঁপা জায়গাগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে, অর্থাৎ চিপিং করে ছাড়িয়ে ফেলে দিয়ে যতটা লুজ পার্টিকেল আছে ভেঙে পড়ে যাবে। তার মানে এই নয় যেমন তেমন করে ছাড়ালেন, আপনাকে একটা পারফেক্ট শেপে ছাড়াতে হবে। যদি আপনি একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আঁকেন, পারফেক্ট রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপে আপনাকে জায়গাটা কাটিং করতে হবে। সবসময় খেয়াল রাখবেন যতটুকু অংশ ছেড়ে পড়ছে তার থেকে একটু ভালো অংশটাকে নিয়ে নিতে হবে। সবসময় শুধু খারাপ অংশটাকে ছাড়ালে হবে না, কিছুটা 6 ইঞ্চি 10 ইঞ্চি মতো ভালো অংশটাকে কেটে নিয়ে ওই পোর্শনটা ছাড়িয়ে ফেলে দিন। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে রডও দেখা যাবে, তখন আপনাদেরকে দেখতে হবে যে রডে জং এসেছে কিনা। যদি দেখেন রডে জং এসেছে, কী করে বুঝবেন, রডের দিকে তাকিয়ে দেখলেই বুঝবেন। হাতে করে ঘষলে, হাতে গ্লাভস পরে করবেন, চোখে চশমা পরে করবেন, নাহলে কিন্তু চোখে রডের কুঁচো পড়ে গেলে চোখটা চলে যেতে পারে। এই অবস্থায় আপনি যখন দেখলেন রডে জং এসে গেছে, আপনার প্রথম কাজ হচ্ছে তারের বা জাল দিয়ে আপনাকে ঘষে ফেলতে হবে। ঘষে ফেলে কি করতে হবে, যতটুকু লুজ জং আছে খসিয়ে ফেলে দিতে হবে। অনেক সময় দেখা যাবে রাস্ট রিমুভার পাওয়া যায়, রাস্ট রিমুভ করার জন্য কেমিক্যাল পাওয়া যায়, কেমিক্যালটা লাগিয়ে দেওয়ার 10 মিনিট বাদে ঘষলে আরও ভালোভাবে জংগুলো খুলে পড়ে যায়। তারপর আপনাকে করতে হবে রাস্ট প্রোটেক্টার দিতে হবে, যাতে পরবর্তীতে আর রাস্ট না আসে। তার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায় মার্কেটে, যেমন ডক্টর ফিক্সিটের একটা রাস্ট রিমুভার কেমিক্যাল আমি দেখিয়ে দিলাম, আমি প্রোডাক্টটা ট্যাগও করে দেবো। এগুলো কোনো প্রমোশনাল ভিডিও নয়, ডক্টর ফিক্সিটের কাছ থেকে আমি কোনো টাকা নিচ্ছি না, কিন্তু প্রোডাক্টটা আমি ট্যাগ করে দিচ্ছি। তার কারণ হচ্ছে যারা অনেকেই দোকানে কিনতে পারছে না, তারা কিন্তু অনলাইনে এই অপশানে গিয়ে কিনে ফেলতে পারেন খুব সহজেই। আপনার হয়তো 1 লিটার লাগবে, আপনি অনলাইনে কিনে নিতে পারলেন নিজের মতো, খুব অল্প টাকা দিয়ে আপনার বাড়িতে ডেলিভারি হয়ে গেল, অর্থাৎ আপনার লোকালে বিল্ডারের কাছে না থাকলেও আপনি পেয়ে গেলেন। এবার এই ধরনের যে ডক্টর ফিক্সিটের যদি আমি বলি রাস্ট রিমুভার, বা সিকা কোম্পানির যদি বলি যে সিকা রাস্ট অফ 100, এই কেমিক্যালগুলো লাগিয়ে জংটা ছাড়ানোর পর আপনাকে কি করতে হবে, ওই রডের উপরে একটা ওয়াটারপ্রুফ ফিল্ম, অর্থাৎ ওয়াটারপ্রুফ একটা আস্তরণ দিতে হবে। সেটা কীভাবে করতে পারেন, আর একটা কেমিক্যাল যেটা ডক্টর ফিক্সিটের URP 300, এটারও আমি ট্যাগ করে দেবো, আপনারা পেয়ে যাবেন অনায়াসি, আমার ডেসক্রিপশন বক্সে পাবেন বা ভিডিওতে পেয়ে যাবেন। তো ওই কেমিক্যালটা দিয়ে আপনাকে 1:1, এগুলো কোনো কিন্তু প্রমোশনাল ভিডিও নয়, 1 ভাগ সিমেন্ট আর 1 ভাগ কেমিক্যাল ভালোভাবে গুলিয়ে, অনেকে বুঝতে পারে না 1 ভাগ কি, 1 ভাগ মানে হলো যে 1 কাপে কেমিক্যাল আর 1 কাপ সিমেন্ট গুলিয়ে নিয়ে ওইটার উপর লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর তার পরের দিন কি করলেন, আবার আপনাকে প্লাস্টার করতে হবে। তখন কিন্তু 1:4, অর্থাৎ কড়া ভাগে 4 ভাগ বালি 1 ভাগ সিমেন্ট কড়া করে ওই জায়গায় প্লাস্টার করে দিন।
প্লাস্টার করার পর থেমে থাকলে হবে না, প্লাস্টার শুকিয়ে যাওয়ার পর যখন রং করবেন ওই জায়গায় আপনি কি করতে পারেন, ওখানে আপনি হচ্ছে হাইড্রোলক ট্রিটমেন্ট বলে একটা এশিয়ান পেন্টের একটা ওয়াটারপ্রুফ পেন্ট রয়েছে, প্রাইমার রয়েছে, তারও আমি ট্যাগ করে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন, যেটা আপনার স্কিমে চলছে, ওটা কিন্তু লাগিয়ে দিন। তারপর আপনি ওখানে ওয়াটারপ্রুফ প্রাইমার করে দিতে পারেন। ওয়াটারপ্রুফ প্রাইমার আপনারা করে দেওয়ার পর তারপর ওখানে নর্মাল যেমন পুট্টি করুন, রং করুন, করে আপনি ওটাকে রং করে দিতে পারেন। তাহলে এতগুলো স্টেপ আছে। এবার যাদের ক্ষেত্রে আরও বেশি পরিমাণে ড্যামেজ হয়ে গেছে তারা কিন্তু দেখুন, অনেকেই আমাদেরকে বলে দাদা রেট্রো ফিটিং নিয়ে ভিডিও বানাও বা ওই কলাম জ্যাকেটিং নিয়ে ভিডিও বানাও, সেই সব নিয়ে ভিডিও আসবে, তার টেকনিক্যাল কিছু টার্ম আছে। এই সব ক্ষেত্রে যারা গ্রামেগঞ্জে দেখা যায় এত বড় বড় লেভেলের কাজ করার সামর্থ্য সবার থাকে না, তখন দেখা যায় কি, যদি লোহা দেখা যায় যে আমি যে ছবিটা দেখাচ্ছি এর পুরো 80% ড্যামেজ হয়ে গেছে, এর কিন্তু আর রিপেয়ারিং করে হবে না। এ যদি রিপেয়ারিং করে করতে চায় তাহলে কিন্তু এর সম্ভাবনা আবার থেকে যাবে যে একটা সময় পরে পুরো ছাদ পড়ে গিয়ে বিপদ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো তার জন্য তাকে কি প্রিকশন নিতে হবে সেটা ভিডিওর শেষে বলছি। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তাহলে এবার দেখুন, যাদের আরেকটু বেশি ড্যামেজ হয়েছে 30% 40%, তারা কিন্তু ওই প্লাস্টারটাকে আঁকড়ে রাখতে পারছেন না। ওইখানে সমস্ত ধরনের কাজ করার পর, অর্থাৎ ওয়াটারপ্রুফিং করার পর মুরগা জালি লাগিয়ে প্লাস্টারটা করতে পারেন। সেটা শুধুমাত্র যে আপনাকে ছাদের ক্ষেত্রেই বলছি তা নয়, এই কাজ আপনি লিন্টেলের ক্ষেত্রেও করতে পারেন। এবার ঘটনা হচ্ছে, এই যে ব্যক্তিটা এ কী করবে, এ বলছে যে দাদা আমি অ্যাপয়েন্টমেন্টে বলছি, দাদা আমি এখন যদি আমি ছাদটাকে ভেঙে ফেলতে না পারি তাহলে উপায় কী আছে? তার জন্য তাকে একটা উপায় দেওয়া আছে, যে জয়েস্টগুলো পাওয়া যায়, যেগুলো বিম, আগেকার দিনে 20 বর্গার উপর ছাদ থাকতো, নিশ্চয়ই ছবি চলছে দেখতে পাচ্ছেন। তো তারা কি করবে, ওই ধরনের ওই বিম নিয়ে এসে ছাদের মধ্যে, ধরুন একটা 13-10-এর ঘর, মাঝখানে দুটো বিম তারা লাগিয়ে দেবে, অর্থাৎ গোটা ছাদটাকে 3টে পার্টে ভাগ করে দুটো বিম তারা মাঝখানে লাগিয়ে দিল। তাহলে কি হবে, ছাদের নিচের দিক থেকে ভেঙে পড়ার সম্ভাবনাটাকে আপনি অনেকটা আটকেতে পারলেন। তারপর যে রিপেয়ারিংটা শেখালাম সেটা করলেন। এবার এইখানে দাঁড়িয়ে আমি যেমন বলেছিলাম প্রথমেই, যে কেউ যদি বলে যে দাদা এই বাড়িটায় কি আমি থাকতে পারবো রিস্ক নিয়ে, আমি ইঞ্জিনিয়ার হিসাবে বলে দেবো এইভাবে থাকবেন না। যদি মোর দ্যান 70%, অর্থাৎ যে ছবিটা দেখাচ্ছি এরকম যদি ড্যামেজ কারো হয়ে থাকে, ইমিডিয়েট বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এবং সেখানে আপনি বলে, অনেক হয়তো বলবে আমি যতটা সহজভাবে বলছেন অতটা সহজভাবে বেরোনো যায় না, তো তার জন্য আপনাকে ছাদটা ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলে নতুন করে ছাদ দিতে হবে। যারা দুতলা করবেন বলছেন, এই রকম ছাদের উপর কখনোই করতে যাবেন না, কারণ এই ধরনের ছাদ কিন্তু টিকবে না। এবার যাদের বলছেন উপায় নেই, আমাকে এখানেই আরও 5টা বছর যা করে কাটাতে হবে, তারা অবশ্যই ওই ধরনের জয়েস্ট বিম কিন্তু ছাদেতে লাগাবেন, তা নাহলে কিন্তু আপনার ছাদ যে কোনো সময় ভেঙে কিন্তু বিপদ হতে পারে। এই হলো টোটাল ব্যাপার। আর রিপেয়ারিং কিন্তু শুধু প্লাস্টার করে দিলে হয় না, মিস্ত্রি নিয়ে এসে প্লাস্টার করে দিলে আবার কিছুদিন বাদে প্রবলেম হবে। আপনাকে রডের জং ছাড়াতে হবে, প্রয়োজনে কোনো জায়গায় রড নতুন ঢোকাতেও হতে পারে স্টিচিং টেকনিকে, কোনো জায়গায় মুরগা জালি লাগাতে হবে, কোনো জায়গায় ওয়াটারপ্রুফ করাতে হবে। তারপর যেমন আমি কিছু স্যাম্পল চালাচ্ছি, তারপর প্লাস্টার করতে হবে, তবেই গিয়ে পারফেক্ট রেজাল্ট পাবেন। বোঝাতে পারছি? তাহলে কেন এগুলো হয়? জল বসার কারণে, কভার কম থাকার কারণে। সচেতন হয়ে যান, যেগুলো ফেঁপে আছে ফাটিয়ে এই রিপেয়ারিংটা করে নিন। আর যাদের এরকম হয়ে গেছে তারা নিচে জয়েস লাগিয়ে আরও কিছুদিন থাকতে পারেন, তবে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারকে সাইটে ডেকে ভেরিফিকেশন করে নিন, নাহলে কিন্তু আপনার যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। ভালো থাকবেন। দেখুন, অনেকেই যারা ভিডিও দেখছেন বা এই ভিডিওটা শেষে হয়তো ভাবছেন যে ইঞ্জিনিয়ার স্যারের সাথে যদি ডাইরেক্ট কথা বলতে পারতাম বা কীভাবে যোগাযোগ করব। আমাদের এই যে ভিডিওটা চলে তার স্ক্রিনের এই কর্নারটাতে একটি নাম্বার দেওয়া থাকে, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ওখানে শুধু লিখতে হয় যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। মাত্র 100 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আমার সাথে ফোনে কথা বলা মানে কি, বাড়ি নির্মাণের বিষয়ে ডিসকাস করা, আলোচনা করা, বিভিন্ন ধরনের সাজেশন নেওয়া। কোনো সমস্যায় পড়ে গেছেন, রড বাঁধার বিষয়টা মিস্ত্রিরা বুঝতে পারছেন না, 1000-2000 টাকা দিয়ে ইঞ্জিনিয়ারকে ডাকতে পারছেন না, তৎক্ষণাৎ একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, মাত্র 100 টাকার বিনিময়ে সরাসরি ফোনে আমার সাথে কথা বলে জেনে নিতে পারবেন। এই সুবিধাটা আমি রেখেছি পশ্চিমবাংলার সমস্ত লোক, শুধু পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের যে কোনো ব্যক্তি এটা করতে পারেন। আর এরকমই আরও সুন্দর ভিডিও পেতে কুমার কনস্ট্রাকশন আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক যেটা পেজ রয়েছে কুমার কনস্ট্রাকশন সেটা ফলো করতে পারেন। অনেকেই কুমার কনস্ট্রাকশনের সেম চ্যানেল লোগো এবং নাম ভাঙিয়ে কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে, তবে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকে 9933158899, এটা আমাদের ব্যক্তিগত নাম্বার, তাই অন্য কোনো নাম্বার থেকে কেউ যদি আপনাদেরকে বলে যে পেমেন্ট করুন আমরা সার্ভিস দেবো, কুমার কনস্ট্রাকশন বলে সেটাকে যেন ভুল না করেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এই যে দুটো ভিডিও আপনাদের সামনে চলে এলো, গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন।